11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি আমার ভাইয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই। গুম হওয়া স্বজনের অপেক্ষায় শত শত পরিবার। নিখোঁজদের সন্ধান চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। জাতিসংঘ কমিটি দিয়ে গুম খুনের তদন্ত করে বিচার দাবি বিএনপির। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষতচিহ্ন। প্রত্যন্ত এলাকায় ত্রাণের সংকট। লক্ষ্মীপুরে নামতে পারছে না বানের পানি। দ্রুত বাঁধ কাটার দাবি স্থানীয়দের। জুলাইয়ে পরিস্থিতি বুঝে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি কাস্টমস থেকে বুঝে নেন সাকিব সহ তৎকালীন 7 এমপি। চট্টগ্রাম বন্দরে সেরে 52 গাড়ির ভবিষ্যৎ নিয়ে জটিলতা। ঋণ পরিশোধে শুধু এস আলমের সম্পদ বিক্রি নয়, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে মত অর্থনীতিবিদের। অর্থ লোপাটকারীরা মূল্য বেশি দেখানোয় পাওনা শোধ নিয়ে শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গুম হওয়া ব্যক্তির স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ। নিখোঁজদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। বিচারের দাবি জানান গুমের সঙ্গে জড়িত সব অপরাধীরও। মায়ের ডাকের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে এই দাবি তুলে ধরেছেন তারা। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি কিছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। খুব ছোট্ট যখন তখন বাবাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী। এখন স্মৃতি হাতড়েও বাবার কথা মনে করতে পারে না এসব শিশু। এটা আমার বাবা চঞ্চল হোসেন। তিনি শাহবাগ থেকে 2013 সালে গুম হয়। এখন 11 বছর ধরে আমি আমার বাবাকে পাই না। আমি আমার বাবার ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিল। আমি শুধু ছবিতে আমার বাবাকে তাকিয়ে থাকি। আমি এখন শুধু আমার বাবাকে চাই, আর কাউকে চাই না। আমার নাম সাফ, আমার বাবার নাম 2013 সালে 2 ডিসেম্বর আমার বাবা নিখোঁজ। আমার একটি দাবি, আমার বাবাকে ফিরে দিন। আমার বাবা ছাড়া কাউকে চাই না। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে গুম হওয়া শত পরিবারের সদস্যরা আর্তনাদ করেন স্বজনদের ফিরে পেতে। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই। গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার 16 বছরের শাসন আমলে 700রও বেশি মানুষ গুম হওয়ার তালিকা রয়েছে মায়ের ডাক নামে সংগঠনের কাছে। রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা ব্যবহার করে গুম করা ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, এমনটাই জানিয়েছেন ওই সংগঠনটির সমন্বয়ক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে স্বজনদের দাবি, শেখ হাসিনা থেকে শুরু করে গুমের সঙ্গে জড়িত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি হোক। এদিকে গুম প্রতিরোধ আইন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজওয়ার মাহমিদের আরও একটি রিপোর্ট। ছেলের জন্য আহাজারিতে এভাবেই কেটে গেছে দীর্ঘ 11 বছর। মৃত্যু নয়, কোনো দুর্ঘটনা নয়। কালো উর্দি পরা একদল লোক এসে 2013 সালের ডিসেম্বরে তুলে নিয়ে যায় তার ছেলে সাজিদুল ইসলাম সুমনকে। হাসিনা থাকতে তো ওরে বাবা রে বাবা, তো আমার বাড়ির সবার ধরে নিব গা। এই মহিলা আর একটু মায়া দেয় নাই। সুমনের মা, স্ত্রী, 2 বোন হন্যে হয়ে ঘুরেছে এখান থেকে ওখানে। থানায় মামলা নেয়নি, র্যাবের দফতরে পা ধরে আকুতি জানালেও তাড়িয়ে দেয়া হয়। কোনো কথা নাই, মানে ওনাকে দেখে আমার পায়ে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না। আমি কোনো কথা বলতে পারতেছি না কান্নার জন্য। সিও কিসমত হায়াতে স্যার, আমি জানি আমার স্বামী এখানে আছে। আমার স্বামীর সাথে আরও 6 জন যারা আপনার ফোর্স, আপনার টিমই তুলে আনছে। স্যার প্লিজ আমার স্বামীকে কোথায় রাখছেন বলেন। বছর পর বছর সকালে গেছে, বিকেলে আসছে, কোনোদিন রাত 11টা বাজে বাসায় আসছে। এই বৃদ্ধ মা, ওনাকে একটাই আশা দিছে, দেখবে, দিবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন মুখ ফিরিয়ে নেয় তখন দফায় দফায় সংবাদ সম্মেলন ডেকে সুমনকে ফিরে পাওয়ার আকুতি জানাতে থাকেন মা হাজেরা খাতুন। এই মায়ের ওপর ভরসা করে মুখ খুলতে শুরু করে আরও গুম হওয়া পরিবারের স্বজনরা। সেই থেকে গুম হওয়া ব্যক্তির স্বজনদের একটি সংগঠনে পরিণত হয় মায়ের ডাক, যার কাছে 700র বেশি মানুষের গুম হওয়ার হিসেব রয়েছে। সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম জানালেন, গুম হওয়া ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ। শেখ হাসিনা পতনের পর হাতে গোনা কয়েকজন ফিরে
ফিরে আসলেও বেশিরভাগই এখনও নিখোঁজ। অ্যাবাভ 700-এর মধ্যে কিছু মানুষ ফেরত এসছে, কিছু মানুষকে হয়তো জেলখানায় দিয়েছিল কোর্টের থ্রুতে, আর অনেক বেশি নাম্বার অফ মানুষ যারা হচ্ছে এখনো পর্যন্ত ফেরত আসেনি। তো সেই ফেরত আসেনি তালিকাটা যে লিস্টেড আমরা বলছি না, তার বাইরে কিন্তু অনেক মানুষ আছে যেই কেসগুলো এখনো সামনেই আনেনি। শেখ হাসিনা থেকে শুরু করে গুমের জন্য দায়ী আইন প্রয়োগকারী সংস্থার জড়িত প্রত্যেক কর্মকর্তার কঠোর শাস্তি চান স্বজনরা। ওয়ার্কার কেয়ারটেকার ওনারা ছিলেন, তো তাদের সামনে থেকেই র্যাব মেটাল রড দিয়ে মারে, কালো মুখোশ দিয়ে বাঁধে, তারপর হাত বেঁধে ভ্যানে তুলে নিয়ে যায়। এটা যে হাসিনা থেকে শুরু করে যেই হয় তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এমনকি আওয়ামী আমলের শেষ কোটা সংস্কার আন্দোলনেও সমন্বয়ক আরিফ সোহেল সহ কয়েকজনকে গুম করা হয় রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। বৃহস্পতিবার আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি স্বাগত জানায় নতুন দিনের সূচনা করা ছাত্র নেতৃত্ব। তবে এর পাশাপাশি গুম প্রতিরোধে আইন ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও সংস্কারের দাবি তাদের। 15 জুলাই পরবর্তীতে 11,000 মানুষকে গ্রেফতার করা হয়, সবাইকে গুম করার পরবর্তীতে হচ্ছে কোনো না কোনো থানায় তাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টকে যেখানে যেখানে আসলে লগুলোর মধ্যে রিফরমেশন আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে রিফরমেশন আনতে হবে, এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলো আছে সেগুলোর মধ্যে একটা সিরিয়াস রিফরমেশন আনতে হবে। একই সঙ্গে গুম হওয়া মানুষদের খোঁজ বের করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আর নয় গুম, আর নয় মুখ বন্ধ রেখে মানবাধিকারের লঙ্ঘন। বিকেলে জাতীয় জাদুঘরে 7 দিনব্যাপী গুম, জান ও জবান শীর্ষক চিত্র প্রদর্শনীতে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকলে মিলে এখন চেষ্টা করব দোষীদেরকে খুঁজে বের করতে, হারিয়ে যাওয়া এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর এই দেশ থেকে গুম শব্দটা চিরদিনের মতো সরিয়ে দিতে। বিচার বহির্ভূত গুম খুনের বিচার দাবি করে এমন আয়োজন সত্যিকারের স্বাধীনতার প্রমাণ বলেও জানান আয়োজকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গুমের শিকার ভুক্তভোগীর পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জাতিসংঘের কমিটি দিয়ে গত 15 বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে আন্তর্জাতিক গুম দিবসের সংহতি সমাবেশে অংশ নিয়ে তারা বলেছেন, গুমের মাস্টারমাইন্ডের আইনের আওতার আনার দাবি। মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সাল নাগাদ বাংলাদেশে গুমের শিকার হয়েছেন প্রায় 700 মানুষ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সমাবেশ করে বিএনপি। দলটির শীর্ষ নেতারা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। জাতিসংঘে বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে, তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুমের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভাতা চালু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। শিশুরা হাত ধরে যখন দাঁড়ায়, যখন সঞ্জিদা পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে। গত 15 বছরে গুমের ঘটনায় মাস্টার মাইন্ড ও কুশীলব হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি ও সাবেক ডিজিএফআই প্রধান সহ জড়িত সবার সাজা নিশ্চিতের তাগিদ দেন বিএনপি মহাসচিব। প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন, এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এবার বন্যা পরিস্থিতির খবর। বন্যার পানি কমায় ফুটে উঠেছে ক্ষত চিহ্ন। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ আর সুপেয় পানির তীব্র সংকট। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে প্রভাবশালীরা খাল ভরাট করে বাদ দেয়ায় কিছু জায়গায় কাটছে না জলাবদ্ধতা, আর এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার।
ছবি তুলেছেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরসীতা নামক একটি জায়গায় একটি বেড়িবাঁধের উপরে, এই বেড়িবাঁধের উপর থেকে যখন ছবি নেওয়া হয় তখন খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই বেড়িবাঁধের উত্তর পাশটা পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত, কিন্তু দক্ষিণ পাশে এখনো চলছে ফসল ফলাদির কাজ। কেন এ বিষয়টি জানতে চাইলে এখানকার মানুষ জানান, উত্তর পাশের যে পানি রয়েছে তা মেঘনা নদীর দিকে যেতে পারছে না। পানিতে মাছ ফসল আদির সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 30 বছরের ভিতরে এই পানি কোনো বছর কোনোদিন দেখিনি। আমাদের এলাকার যে চাষাবাদ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। তাদের কথা অনুযায়ী বেড়িবাঁধ ধরে সামনে এগোতে দেখা যায় আজাদনগর নামক জায়গায় খালের উপরে নির্মিত হয়েছে 30টিরও বেশি দোকানপাট। এখন খনন করতে পারতেছে না, আমাদের মানুষ খুব কষ্ট পাচ্ছে এখানে। আমরা ইন্ধন গেছি আর প্রভাবশালী লোকে অথচ আঙ্গুরের দরটাই মানে অথচ দুর্নীতি দেওয়ার হরও আমরা ইন্ধন প্রভাবশালী খাটাই, আমরা সামান্য জায়গা আমরা সরাইছি আর আমরা সরাইতে পারি না। স্থানীয় মানুষের অভিযোগ, দোকানগুলো এবং পানি প্রবাহের পথ আটকে দেয়া প্রভাবশালীদের তৈরি বাঁধ একাধিকবার ভাঙার উদ্যোগ নিলেও তা ভাঙতে পারেনি প্রশাসন। কেন আমরা এত দুর্গতিতে আমরা আসি? আপনারা আসি দেখেন আমাদের বুলুয়া নদীটা বানটা ছিঁড়ে দেন তাড়াতাড়ি। যেভাবে হোক যদি বানগুলা কেটে দেয় এবং আশপাশের বানগুলো ভেঙে যদি নদী পরিষ্কার করে তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি পানি নেমে যাবে এবং এই এলাকার মানুষ পানিতে মুক্তি পাবে। ভবিষ্যতে এ ধরনের বন্যায় ক্ষয়ক্ষতি এড়াতে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যত দ্রুত কুমিল্লা বা ফেনী থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসার পরে তা মেঘনা নদীতে চলে যেতে পারবে, তত দ্রুত পানি মুক্ত হবে লক্ষ্মীপুরবাসী। এমনকি নোয়াখালী বা লক্ষ্মীপুরের যত জেলা ইতিমধ্যে বন্যা দুর্গত হয়েছে সে সকল পানিও নেমে যাবে খুবই দ্রুত। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। টানা 9 দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ের পরিবর্তে নগদ অর্থ, চাল ডাল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টানা 9 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা জানিয়ে দিচ্ছেন অন্য সবাইকে, আবার কখনো নিজেই টানছেন ত্রাণ সামগ্রী। পুরো দেশটাকে আমি আমার ফ্যামিলি মনে করে ফেলেছি, এই জন্য এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য যা করা দরকার আমি তাই করতেছি। শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক এই বিপর্যয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও। আমি এই বিশাল মহৎ কাজে আমি যে অংশগ্রহণ করতে পারছি সেই জন্য আমি গর্বিত আর কি। ছেলেদের কাজকর্ম দেখে আমাদের মনে আশা জাগছে যারা একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ তারা করতে পারবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর, যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয়ে ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা এই শিশু কিশোরদের গল্পটাও তেমনি। পরিশ্রমটা করছি এটা আসলে গায়ে লাগছে না, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এর থেকে বেশি কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি কাজ করছি। আমাদের অনেকে যারা টাকা জমায় তারা আমাদের টাকা জমানো টাকা থেকে আমরা কিছু দিয়েছি। সকলে যে একসাথে মিলে কাজ করতেছে, এই দুর্যোগে আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠব এবং পরবর্তীতে যে কোনো দুর্যোগে বা যে কোনো প্রয়োজনে বাংলাদেশের সকল সমস্যার সমাধানের জন্য ছাত্র জনতা সবসময় একসাথে কাজ করে যাবে। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্ব পালনরতরা বলছেন এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলু সহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। যেহেতু পানি আস্তে আস্তে নেমে যাইতেছে সেহেতু ভারী খাদ্যটার একটা সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে। আর দ্বিতীয়ত যে পুনর্বাসনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো রাখতেছে। প্রথমে আমরা পাঠাই হচ্ছে ডিসি অফিসে, ডিসি অফিস থেকে ইউনো এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন, বিভিন্ন রেস্কিউ টিম আছেন, ফায়ার সার্ভিস আছেন, নৌবাহিনী আছেন, সেনাবাহিনী আছেন, তারা সকলে মিলে কাজগুলো করতেছেন। বন্যার পরেও পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বন্যার্তদের সহায়তায় আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে জমা হওয়া টাকার পরিমাণ 100 কোটি ছাড়িয়েছে। বিকেলে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ। এ সময় তিনি আরও বলেছেন, প্রায় 17 কোটি টাকার ত্রাণ সামগ্রী এরই মধ্যে কিনেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, সাধারণ মানুষের আস্থায়
আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরও সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরও চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেয়া দ্বাদশ সংসদের বিদায়ী সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসেই উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান ফেরদৌস সহ 7 সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। সাক্ষর টিপুর ক্যামেরা দেখব কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের কারশেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আজ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন 7 সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে 75 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও 2 সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই 4টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগাং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে 30 দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা 100 কোটি টাকা মূল্যের 108টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়িকেও কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতে অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার 8 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করে গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এ ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। 8 কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র 4 লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের কারশেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। আমানতকারীদের পাওনা পরিশোধ করতে এস আলম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতি মূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এস আলম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এস আলম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে?
অ্যাসালম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার। ব্যাংক সহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত অ্যাসালম গ্রুপের মোট ঋণের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকেই 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই অ্যাসালম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের যে মূল্য, যেটা বাজার মূল্য, সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাতাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে অ্যাসালম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এলজিআরডি উপদেষ্টার সঙ্গে কথা বলে দুর্গাপূজার আগে হরিজন সম্প্রদায়ের বাসস্থানের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকায় হরিজন সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসেন আসিফ মাহমুদ। এই সময় তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, কোনো পেশাই ছোট নয়, তারা আছেন বলেই সুন্দর একটা শহর পেয়েছে সবাই, এখন তাদের উন্নয়নে কাজ করতে হবে। কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আমরা মনে করি যে কোনো পেশাই আসলে ছোট না, তারা এই পেশার দায়, এই পেশাটা বেছে নিয়েছেন বলেই আমরা একটি সুন্দর শহর, সুন্দর একটি দেশ পাচ্ছি। ওনাদের দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 5টা ভবনে, যে 6টা ভবন নির্মাণ করা হয়েছে সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করে দেয়া, সেটা সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে কিভাবে করা যায় সে বিষয়ে আমি স্থানীয় সরকার বিভাগের সাথে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা মহোদয় আছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, তাদের সাথে কথা বলবো এবং দ্রুত ওনাদের এই দাবিগুলো যেন সবাইকে খুশি রেখে নিয়মতান্ত্রিকভাবে পূরণ করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে এমন কথা বলেন তিনি। এছাড়াও জনগণকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময়ে কাজ করলে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আগামী 6 মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার সহ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের আগে তিনি এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা এবং তার দোসরদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি। রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জে প্রকাশ্য আন্দোলনকারীদের উপর গুলি করা হয়েছে শামীম ওসমানের নেতৃত্বে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিবর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুলির ঘটনায় শামীম ওসমান সহ অস্ত্রধারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। শওকত আলী সৈকতের তথ্য ও
আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। শহরে এই প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়েছে, ছাত্রদেরকে গুলি করেছে, জনগণকে গুলি করেছে। এই যে নারায়ণগঞ্জে যতগুলো হত্যা হয়েছে, ম্যাক্সিমাম হত্যার জন্য সেই দায়ী। তার বিচার না হলে এই ধরনের গডফাদাররা আরও জন্ম হবে। তার সাথে তার সন্তান আয়ন ওসমান, তার বাতিজা আজমির ওসমান এবং তার শালক এটা হচ্ছে টিটু সহ আরও অজস্র সন্ত্রাসীরা এখানে উপস্থিত ছিল। সামনে হাজির হয়েছে যে নারায়ণগঞ্জে আসলে সন্ত্রাসী কার্যক্রমগুলো কারা চালিয়েছে, কিভাবে চালিয়েছে। তকি হত্যাকাণ্ড, চঞ্চল, বুলু, আশিক সহ অজস্র হত্যাকাণ্ড দেখেছি, যেটা হয়তোবা আমরা এই ধরনের ভিডিও ফুটেজ পেতে পারি নাই, যেখানে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। ভিডিওতে যাদের ছবি আছে প্রশাসনকে আহ্বান করব, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন এবং এই অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করুন। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছাত্র জনতা নিহতের ঘটনায় শেখ হাসিনা এবং শামীম ওসমান সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে এ পর্যন্ত জেলার 7 থানায় 11টি হত্যা মামলা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পদ্মা সেতুর প্রাক্কলন থেকে 1835 কোটি টাকা ব্যয় কম হয়েছে, তবে ব্যয় সংকোচন নীতি মেনে চললে আরও কম টাকা লাগত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। বিকালে পদ্মা সেতু পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সাংবাদিকদের ব্রিফিং করে তিনি একথা বলেন। কোনো সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না। যারা নতুন ও তরুণ সৎভাবে ব্যবসা করতে চান তাদের উন্মুক্ত টেন্ডারে অংশ নিতে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এর আগে মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলীদের নিয়ে মাওয়া প্রান্তে নেমে পদ্মা সেতুর টোল প্লাজার কার্যক্রমও দেখেন, সেতু ও পরিদর্শন করেন উপদেষ্টা। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এইটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয় করতে পারতাম। আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা বাঁধ উচ্ছেদের দাবিতে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ছাত্র জনতা লং মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনায় এই ঘোষণা দেন সংগঠনটির অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দেখব নিয়া শুভ রিপোর্ট। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের নির্মিত সব বাঁধ অবিলম্বে ভেঙে ফেলার দাবি তুলেছে ইনকিলাব মঞ্চ। ভারতের যখন তখন বাঁধ খুলে দেয়া ও বন্ধ করার মাধ্যমে কৃত্রিমভাবে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্য কমিয়ে ফেলার প্রতিবাদে আগামী শুক্রবার ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে সংগঠনটি। বাঁধ কেন ছেড়ে দেওয়া হয়েছে এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হলো যে এই নদীতে আমার মালিকানা আছে, আমার মালিকানা থাকা সত্ত্বেও আমাকে জিজ্ঞেস না করে, আমার অংশীদারিত্ব না নিয়ে তুমি বাঁধ বানাবার কে? আগামী শুক্রবার সকাল 9টায় 10টা ট্রাক আমরা নিয়েছি, আপনারা সাথে হাজারো গাড়ি নেবেন, ডুম্বুর বাঁধ পর্যন্ত লং মার্চ হবে। নানা স্লোগানে মুখর ছিল চারপাশ। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে আগ্রাসন বিরোধী গান, কবিতা সহ সাংস্কৃতিক পরিবেশনায় নানা দাবি তুলে ধরে ইনকিলাব মঞ্চ। বলা হয় ভারতের একতরফা বাঁধ নির্মাণে শুধু নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে না, বরং কৃষি, জীববৈচিত্র্য ও জীবনযাত্রার উপরও বিরূপ প্রভাব ফেলছে। নিজেদের ন্যায্য দাবির সঙ্গে সবাইকে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের নদীগুলোকে রক্ষার দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইনকিলাব মঞ্চ। বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের ভারতীয় আগ্রাসন বিরোধী চেতনাকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় চলতি বছর সাঁড়াশি অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 29,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।
অবৈধদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হয়েছেন 900-এরও বেশি নিয়োগকর্তা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত চলছে সাঁড়াশি অভিযান। চলতি বছরের জানুয়ারি থেকে দেশটির বিভিন্ন রাজ্যে 11,903টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে 1 লাখের বেশি অভিবাসীকে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশি সহ আটক করা হয় 29,030 জনকে। অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে স্থানীয় 900 জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়। দেশটিতে বৈধকরণ প্রকল্প আরটিকে 2.0 নামের প্রোগ্রামটি 30 জুন শেষ হলেও কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করলেও কপালে জুটেনি কাঙ্ক্ষিত ভিসা। এই অবস্থায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী। মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ধরপাকড় চলতেছে। আমরা এই দেশের সরকার আমাদের সুযোগ দিছিল, আমরা কাগজপত্রের জন্য অ্যাপ্লিকেশন করছি, বাট আমাদের ভিসা দিচ্ছে না। আমরা খুবই আতঙ্কের ভিতরে আছি। নিবন্ধন করছি, এখনো আমাদের কোনো ভিসা দিচ্ছে না। তা আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিদের কাছে অনুরোধ, এই নিয়ে এই ব্যাপারে এই দেশের সরকারের সাথে আবার একটা পদক্ষেপ নেয়। দেশটিতে বর্তমানে নির্মাণ, পরিষেবা এবং কৃষিখাত সহ বিভিন্ন খাতে প্রায় 24 লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। তোর বাহিনী জাতীয় ক্রীড়া পরিষদের দোকান বরাদ্দের সেকেলে নীতির কারণে বছরে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, অথচ তার সুবিধা ঠিকই নিচ্ছে দোকান বরাদ্দ পাওয়া অসাধু ব্যক্তিরা। শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামেই এই সুবিধা নিচ্ছে 80% বেশি। বিষয়টি জানার পরও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। দেখব SM ইকবালের রিপোর্ট। মোট 21টি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে এনএসসির স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে। তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। রাজধানীতে থাকা এনএসসির বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা 1074টি, যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় 7,30,73,000 টাকা। এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই। কিন্তু কেন? বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ। শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ। জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা 297। প্রতি স্কোয়ার ফিটে এনএসসি ভাড়া নেয় নিচতলার জন্য 26 টাকা 70 পয়সা আর দোতলার জন্য 22 টাকা 23 পয়সা। সেই হিসেবে 400 স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে 10,680 টাকা। কিন্তু এই দোকানে দিচ্ছেন কত? মার্কেট তো এগুলো দেখা গেছে অন্যান্য মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া এই জায়গাটা। মোটামুটি যদি মোটামুটি আমাদের দেখা গেছে এটা তো আসলে প্রায় আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে। সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি, গোজামিল দেওয়ার সুযোগ নেই। তাই ঘটনার আরো ভেতরে যেতে চাই। ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের 9 নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল গংয়ের কাছে, কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম। ইস্টার মার্কেটে তো 80% দোকানই ভাড়া। দেখা গেছে অনেক মালিক এই জায়গায় আপনার একজনের হাতে তার নাই এই জিনিসটা। যেভাবে নিয়ে যার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে, বা দ্বিতীয় তৃতীয় পক্ষ হলে আরেকটু বেশি হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা। ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা। এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র 7 কোটির আশেপাশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাকের ডগায় বসে বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হওয়ার খবর নিশ্চয়ই অজানা নয় এনএসসি কর্মকর্তাদের, কিন্তু তারা নির্বিকার। এই বিষয়ে কথা বলতে গেলেও গণমাধ্যম উপেক্ষা করেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। তবে সাবেক এনএসসি পরিচালকের দাবি, কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এত অনীহা। কেন দোকান ভাড়া বাড়ায়নি? কেন আমার 30 টাকা ভাড়া করতে হলো? এটা কি আগে যারা ছিল তারা জানতো না? নিশ্চয়ই জানতো।
তারা কোনো হয়তো আমি জানি না, হয়তো কোনো সুবিধা নিয়ে তাদের এই দোকানদার সমিতিকে সুবিধা দিয়েছে। অরিজিনাল মালিক সঙ্গে আমাদের এনএসসির চুক্তি, কিন্তু ওরা করে কি আরেকটা চুক্তি করে সাবনেটের সঙ্গে, সে পয়সাটা সে পায়, মানে বিজনেস না করে কিন্তু পাচ্ছে। শুধু স্থায়ী দোকান নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভ্রাম্যমাণ টং দোকান, এমনকি পার্কিং ইজারা নিয়েও আছে অনিয়মের অভিযোগ। এইসব ক্ষেত্র থেকে আরও বেশি রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও তা উপেক্ষিত দিনের পর দিন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।